আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকের গণিত ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই চ্যাপ্টারটির উদাহরণগুলো সব করিয়ে দিব, অর্থাৎ উদাহরণের আগ পর্যন্ত যে পৃষ্ঠাগুলো রয়েছে, দ্যাটস মিন 1 থেকে 5, এই 1 থেকে 5-এর পুঙ্খানুপুঙ্খ সমাধান দিব। লাইন টু লাইন পড়িয়ে বুঝিয়ে অঙ্কগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্টস, যারা যারা প্রথম রানা স্টিচিং হোমে এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যেন আমাদের যেই ক্লাসগুলো দেওয়া হবে একদম পুরোদমে বছরের শুরু থেকে, সেই ক্লাসগুলো তুমি মিস না করো। এবং এই ক্লাসগুলো দ্বারা কিন্তু তুমি অবশ্যই তোমার পরীক্ষার প্রিপারেশনকে অনেক বেশি শানিত করতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরুতেই চলে যাচ্ছি। আমাদের একদম প্রথমে কি বলা আছে, আমরা লাইন টু লাইন পড়ি আসলে, তারপর অঙ্ক অনুশীলনী যখন করব সেগুলো তো আমাদের অবশ্যই মানে খাতা কলমে সম্ভব হবে। সো আমরা আগে এখান থেকে লাইন টু লাইন পড়ি। প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। তাহলে প্রাচীনকালের মানুষ আসলে প্রথম সংখ্যার ধারণা কিভাবে পেয়েছিল? বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে যেই সংখ্যাগুলো আমরা বলবো, সেই সংখ্যাগুলো গণনার কাজে ব্যবহৃত হয়েছিল বিধায় এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার বলা হয়। তাহলে ন্যাচারাল নাম্বার হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি। সো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা নামটা কেন হইল, বা গণনাকারী নামটা কেন হইল, সেটা কিন্তু তোমরা আইডিয়া পাইলা। এখন দেখো, পাটিগণিতে 10টি প্রতীকের সাহায্যে, এটা কিন্তু এমসিকিউর জন্য আসতে পারে যে কয়টি প্রতীকের সাহায্যে, বলো 10টি প্রতীকের সাহায্যে সব সংখ্যায় প্রকাশ করা যায়। প্রতীকগুলো হচ্ছে 1 থেকে 9 এবং 0, এই 10টা প্রতীক। এই 10টা প্রতীক দিয়ে কিন্তু তুমি অগণিত পরিমাণ সংখ্যা তুমি প্রকাশ করতে পারবে। এগুলোকে অঙ্কও বলে, এই প্রতীকগুলোকে কি বলে? অঙ্কও বলে। আবার এগুলো সংখ্যাও, ঠিক আছে? শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ এই যে আমরা 0 থেকে 9 জানি, এখানে 10টা, তার ভিতরে কি আছে? 1 থেকে 9 যেই অঙ্কগুলো আছে, এগুলো হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক, ঠিক আছে? অর্থাৎ এদেরকে কিন্তু এই যে শূন্য ব্যতীত যেগুলো আছে, এদেরকে কিন্তু সার্থক অঙ্ক বলে। তাহলে আমরা সার্থক অঙ্ক চিনলাম যে সার্থক অঙ্ক কি। এবং শেষেরটিকে শূন্য বলা হয়। অর্থাৎ এই যে 1 থেকে 9, এটাকে সার্থক অঙ্ক বলা হয়। কি বলা হয়? আর শূন্যকে তো শূন্যই বললাম। সংখ্যাগুলোর সক্রিয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। আচ্ছা, এটা বুঝলাম। 9 অপেক্ষা বড় সব সংখ্যাই 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা, এটা তো জানো। 9-এর পরে কি? 10। তাহলে 1 আর 0 বসাইলেই কি? 10 হয়ে যাইতেছে। তো এইটাই বলছে যে 2 বা ততোধিক অঙ্ক, 2 বা তারও অধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। তাহলে এই যে 2টা অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়েছে। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাত বলে। এটা একটা সংজ্ঞা মানে তোমার আসতে পারে যে অঙ্কপাত কাকে বলে। হ্যাঁ, তো কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে, কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকেই অঙ্কপাত বলে। অঙ্কপাতনে 10টি প্রতীকী ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। আবার বলতেছি, 10 গুণোত্তর রীতি কেন বলা হয়? 10 ভিত্তিক বলে, অর্থাৎ 10টি সংখ্যা 10টি অঙ্কের উপর ভিত্তি করে 10 ভিত্তিক বলে এদেরকে কি করা হয়? এদেরকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি, সর্বাপেক্ষা ডান দিকের যে অঙ্কটি, তার স্বকীয় মান প্রকাশ করে। ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি তার স্বকীয় মানের 10 গুণ। আমরা যেটা জানি একক, ঠিক আছে? কি জানি? একক। তারপরে কি জানি? দশক। হ্যাঁ, এরকম আর কি। তাইলে আমাকে বলেই দিছে যে দ্বিতীয় অঙ্ক যেটা, অর্থাৎ ডান দিক থেকে দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটাকে 10 গুণ এবং 10 তত দশক
প্রকাশ করে, অর্থাৎ 10 গুণ প্রকাশ করে, তত দশক প্রকাশ করে। আর তৃতীয় যে অঙ্কটি আছে সেটি দ্বিতীয় স্থানের মানের 10 গুণ, অর্থাৎ তৃতীয় যেটা আছে সেটা আবার দ্বিতীয় যেটা আছে দ্বিতীয়টা থেকে 10 গুণ, মানে প্রতিবার 10 গুণ করে বাড়তেছে। 10 গুণ সক্রিয় মানের শতগুণ, অর্থাৎ প্রথমটার সক্রিয় মান মানে কি, প্রথমটার শতগুণ বোঝায়, তাই এটা হচ্ছে শতক। তৃতীয়টা হচ্ছে শতক, এটা আমরা জানি, একক, দশক, শতক, হাজার, এটা আমরা জানি। শতক প্রকাশ করে। এরূপ কোনো এক কোনো অঙ্ক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মানের উত্তরোত্তর 10 গুণ বৃদ্ধি পায়, অর্থাৎ প্রতিবার 10 গুণ বৃদ্ধি পায়। একক থেকে দশক হলে সেখানে 10 গুণ, দশক থেকে শতক হলে সেখানে 10 গুণ, শতক থেকে হাজার হলে, শতক থেকে হাজার যদি আবার করতে যাও এটাকে আবার 10 গুণ, এভাবে এগিয়ে যাবে। তো কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। তাহলে অঙ্কগুলোর মান যেটা আছে, সংখ্যার ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। তাহলে স্থানীয় মান কাকে বলে? সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য, সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। অর্থাৎ এখানে দেখো 3 3 3, ঠিক আছে, সংখ্যাটির সর্বডানে 3-এর স্থানীয় মান 3, 3-এর স্থানীয় মান 3, সর্বডানে 3-এর স্থানীয় মান শুধু 3। ডান দিক থেকে দ্বিতীয়, যে দ্বিতীয়টা আছে, আমি আবার বলতেছি 3 3 3, তাইলে সর্বডানে যেটা আছে 3, 3-এর স্থানীয় মান 3। ডান দিক থেকে দ্বিতীয়, অর্থাৎ এই যে এটা দ্বিতীয়, ডান দিক থেকে দ্বিতীয় এবং তৃতীয়, হ্যাঁ, 3-এর স্থানীয় মান যথাক্রমে, দ্বিতীয় যেটা সেটা এখানে তো 3 আসেই, যেহেতু এখানে আমি কি, এটা দশকের ঘর, তার মানে কি 30, অর্থাৎ স্থানীয় মান হচ্ছে 30। আর এটা হচ্ছে তৃতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে, 3 তো আছেই, ঠিক আছে, এবং যেহেতু আমি এখানে একটা দুইটা শূন্য, অর্থাৎ এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে দশক, এখানে হচ্ছে শতক, তাই দুইটা শূন্য দিয়ে আমি 300 প্রকাশ করলাম, অর্থাৎ 300 হচ্ছে এই তৃতীয় সংখ্যাটার স্থানীয় মান। তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু তার নিজস্ব বা স্বকীয় মান একই থাকে। এখন খেয়াল করো, এই জিনিসটাই কিন্তু এখানে দেখাইলো। তাহলে আমরা একটু একটা জিনিস ভালোভাবে খেয়াল করি, দেশীয় সংখ্যা পঠন রীতি। তো দেশীয় সংখ্যা পঠন রীতিটা হচ্ছে, এটা ছোটোবেলা থেকে শিখে আসতেছ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে আবার কথা আছে, হাজার কিন্তু হাজার এবং অযুত মিলেও হয়, অর্থাৎ 10,000 তুমি কীভাবে লিখবা, এখানে 10 দিলেই 10,000 হয়ে যেতেছে, এবং বাকিগুলা শূন্য, তাই না? এখন তোমাকে যদি বলে যে 1000 লিখতে, তাহলে 1000 লেখার সময় কি তুমি অযুতের ঘরে লিখবা না, তখন একের ঘরে লিখবে 1000। কিন্তু যখন তোমাকে 10,000 লিখতে বলবে তখন কিন্তু তোমার অযুতের ঘরে 1 চলে যাবে আর শূন্য এখানে চলে আসবে। ধরো তোমাকে 11,000 লিখতে বলছে, তখন 11,000 মানে কি, অযুতের ঘরে একটা 1 আর হাজারের ঘরে একটা 1, এইভাবে 11,000। কথা বুঝতে পারছি? ধরো তোমাকে 20,000 লিখতে বলছে, তাহলে কি হবে, অযুতের ঘরে 2 আর শূন্য এখানে 20,000। কিন্তু তোমাকে যদি 2,000 লিখতে বলে, তাহলে অযুতের ঘরে শুধু 2। এখন তাহলে এটাই আমি বুঝাইলাম যে তোমাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর লক্ষ, 1 লক্ষ হইলে এখানে 1 লক্ষ, কিন্তু যদি বলে 10 লক্ষ, 10 লক্ষ মানে কি হয়ে যাবে, এখানে 1 আর শূন্য, 10 লক্ষ, বাকি সংখ্যাগুলো শূন্য হয়ে যাবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো মনে রাখবা। কোটি, তো এটা এই আর কি, এখানে একটু কথা বুঝায় বলছে, এছাড়া আর কিছু না, ঘুরে পেঁচা তেমন কিছু নেই। এখন আমরা দেখি, চলো উদাহরণ 1 দেখি। উদাহরণ 1 থেকে আমরা শুরু করি। উদাহরণ 1, তো উদাহরণ 1 আমরা এখানে দেখি। উদাহরণ 1-এ বলছে সংখ্যাটির ডান দিক থেকে, এই যে একটা সংখ্যা দেখছো, বলছে কমা বসিয়ে কথায় লেখো। তো মনে রাখবা, এই যে সংখ্যাটা আছে, হ্যাঁ, ডান দিক থেকে 3 ঘর পরে কমা, ডান দিক থেকে 3 ঘর পরে কমা। আচ্ছা, এখানে আমি বলি ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এই কথাটা এরকম না, এরপর 2 ঘর পর পর কমা। কথাটা হচ্ছে এরকম, মনে করো 9 8 7 5 4, ঠিক আছে, 7 3 2 1। এই যে এটা কোন দিক, ডান দিক না, ডান দিক থেকে প্রথমে তুমি 3 ঘর পরে কমা দিবা, তারপর প্রতিবার তুমি 2 ঘর পরে কমা দিয়ে দিবা, প্রতিবার, শেষ। তাহলে ডান দিক থেকে তুমি 3 ঘর পরে কমা দিছো, আর প্রতিবার তুমি 2 ঘর পর পর কী দিছো, কমা বসাই দিছো। তাইলেই কিন্তু তোমার হয়ে গেল, কি হয়ে গেল, সংখ্যাটা হয়ে গেল। এখন তুমি এটাকে কথায় লিখতে বলছে, তো কথায় যেহেতু লিখতে বলছে, আমরা কথায় লিখি। এখানে আমরা যদি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে,
অযুত কোটি। তো আমরা দেখতেছি এখানে আসলে যে একদম তুমি ডাইরেক্ট লিখে দিতে পারো যে এটা কমা বসে, তারপরে এই কথাগুলো না লিখে তুমি ডাইরেক্ট লিখে দিবা। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 98,75,47,321। অর্থাৎ এই কথাগুলো আর বলার দরকার নেই, লেখার দরকার নেই, তুমি প্রথমে কমা বসাবা, তারপরে এটা লিখে দিবা, তাইলেই হয়ে গেল। এখন উদাহরণ 2 আমরা চলে যাই। উদাহরণ 2 কি বলছে? অঙ্কে লেখো 7,05,90,007। প্রথমে এরকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে লিখে নিবা। এখন তোমার এককের ঘরে কত সেটা আমরা দেখব। আগে আমরা এককের ঘর থেকে বসাইতে পারি 7,05,90,007। 7 কি? 7 হচ্ছে একক, তাই 7-এর ঘরে আমরা একক লিখে দিছি 7। 90,000, 90,000 মানে কি? 90,000 মানে হচ্ছে অবশ্যই আমরা জানি যে 90,000 এরকম হয় যে 9টা অযুতের ঘরে যাবে আর হাজারের ঘরে শূন্য বসবে। আর এখানে কিন্তু 90,000 7, এককের ঘরে 7 বসে গেছে, মাঝখানে শতক আর দশক কিন্তু অটোমেটিকলি শূন্য বসে যাবে। এরপর হচ্ছে 5 লক্ষ, তাহলে লক্ষের ঘরে 5 বসায় দাও শুধু, বাকিগুলো যা আছে তো তাই হবে। 7 কোটি, 7 কোটি, তো 7 কোটি হইলে শুধু কোটির ঘরে 7 বসায় দাও। আর এই যে মাঝখানে নিযুত একটা ফাঁকা থেকে গেছে, এই নিযুতের ঘরে একটা শূন্য বসায় দাও। আবার বলতেছি, বলছে 7, 7 তো একক, 90,007, তো 7 একক, এককের ঘরে 7 বসায় দিছি। 90,000, 90,000 কীভাবে লিখবা? 9 এবং 0 দিয়ে 90 হয়েছে, ঠিক আছে, হাজারের ঘরে। আর 2টা ফাঁকা ছিল, সেই 2টা ঘরে অটোমেটিকলি শূন্য বসে যাবে। 5 লক্ষ, তাহলে লক্ষের ঘরে শুধু 5 লাগিয়ে দাও, তাহলে হয়ে যেতেছে। কিন্তু 50 লক্ষ বললে এই জায়গায় এভাবে 50 হয়ে যেত, বাকিটা ঠিক থাকতো, ঠিক আছে। তাহলে যেহেতু 5 লক্ষ বলছে, তাই 5টা শুধু লক্ষের ঘরে লিখছি, আর অযুতের ঘরটা আমাদের শূন্য। আর 7 কোটি, কোটি শুধু 7 আমরা লিখে দিছি। তো আমরা লিখে দিলাম যে আমরা এখানে এই জায়গায় লিখলাম কথায় প্রকাশিত অঙ্কটি অঙ্কপাতের পর দেখা যায় যে অঙ্কপাত করলাম, অর্থাৎ এককের ঘরে 7 দিলাম, তারপরে 90,000 বলছে, 9 আর 0 লিখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে লক্ষের ঘরে 5 লিখলাম আর কোটির ঘরে 7 লিখলাম। তাহলে আমরা কি লিখবো? অঙ্কপাতের পরে দেখা যায় নিযুতের ঘর ফাঁকা ছিল না, নিযুতের ঘর শূন্য বসাইলাম না, শতকের ঘর ফাঁকা ছিল না, আর দশকের ঘর, হ্যাঁ, কোনো অঙ্ক নেই, এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়, তখন এই সংখ্যাটা এভাবে লিখে দিবা। হয়ে গেল। এখানে যা লিখছো ঠিক এইভাবে সবগুলো তুমি কথায় থেকে অঙ্কে রূপান্তর করবা। তো এরপরে আমরা চলে যাব আমাদের পরের অঙ্কটাতে। পরের অঙ্ক হচ্ছে উদাহরণ 3। একটু কষ্ট হইলেও বোঝার চেষ্টা করো, ভালো হবে তোমাদের জন্য, ঠিক আছে, হোপফুলি। তো উদাহরণ 3-এ আমরা দেখি, উদাহরণ 3-এ বলছে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। দেখো, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, তাহলে অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান বৃহত্তম হবে, অর্থাৎ 9 সবচেয়ে বড় হবে। তো 7 অঙ্কের যেহেতু তোমাকে বলছে বৃহত্তম, তুমি এত কিছু না লিখে লিখতে পারো যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টা 9 লিখে দিতে পারো। সেই ক্ষেত্রে আবার তোমার কি করতে হবে? ডান দিক থেকে প্রথম 3 ঘরে কমা, তারপরে 2 ঘর পরে কমা দিয়ে দিবা। আর একটা হচ্ছে তোমার হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে তুমি যদি 7টা শূন্য দিয়ে দাও, এটা তো কখনোই সম্ভব না, তাই না? ক্ষুদ্রতম সংখ্যা তো শূন্য, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 7টা শূন্য দিয়ে দিলে এটা তো কখনোই কিছুই হইতে পারে না। তাই ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে মনে রাখবা অলওয়েজ, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে সবার প্রথমে একটা 1 হবে, তারপরে 7 অঙ্কের বললে বাকি 6টা শূন্য হবে। তাহলে তুমি লিখে দিতে পারো যে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এভাবে তোমরা লিখে দিবা যে তোমার কি 0,0,0,0,0,0,1। আশা করি এটা বুঝতে পারছো। এখানে ইন ডিটেলস এত কিছু লেখার দরকার নেই, জাস্ট তুমি এরকম লিখে দিতে পারো যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 4 নম্বর সৃজনশীলটা, 4 নম্বর উদাহরণটা আমরা খুব কাছাকাছি চলে আসছি, আর 2টা পৃষ্ঠা করলে তোমাদের উদাহরণগুলো শেষ। আমরা বেসিক্যালি উদাহরণগুলো শেষ করার জন্য কিন্তু হাজির হয়েছি, তাই না? একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করবা, যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো একবারে বেশি ব্যবহার করতে পারবে না। অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো দেখো, অঙ্কপাতের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। মানে মূল কথা হচ্ছে তোমাকে যদি বৃহত্তম তৈরি করতে হয় তাহলে তোমাকে ছোট থেকে বড় সাজাইতে হবে, না বড় থেকে ছোট সাজাইতে হবে যদি তুমি বৃহত্তম করতে চাও। তো বৃহত্তম করার জন্য এখানে তুমি লিখতে পারো যে
প্রদত্ত অঙ্কগুলো বড় থেকে ছোট সাজিয়ে পাই, এভাবে লিখতে পারো কথাটা। প্রদত্ত অঙ্কগুলো বড় থেকে ছোট সাজিয়ে পাই, তারপর এভাবে ছোট সাজাবা। 8 7 5 4 3 0, এখানে এই যেভাবে আছে সেই জিনিসগুলো সাজাবা। তাইলে বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাত করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। তখন বৃহত্তম সংখ্যাটা হয়ে যাবে, জাস্ট এটাকে বসায় দিবা সিরিয়ালে। আর কমার যে ব্যবহারটা আছে, প্রথমে 3 ঘর এরপরে 2 ঘর, এভাবে কমার ব্যবহারটা বসায় দিবা। আর ক্ষুদ্রতম সংখ্যাটা বসাইতে হইলে, ক্ষুদ্রতম সংখ্যাটা করতে হইলে ছোট থেকে বড় করতে হবে। এখন ছোট থেকে বড় করলেও কথা আছে যে সর্বডানে যদি 0 হয়ে যায়, তাইলে তো তুমি যদি ছোট থেকে বড় করো সেটা কয় অঙ্কের হয়ে যেতেছে? তোমাকে বলছে কয় অঙ্কের? 6 অঙ্কের বলছে। তখন তুমি যদি সামনের শূন্য তো কোনো দাম নাই, তাহলে তুমি যদি এরকম লেখো, কী হয়ে যেতেছে? তুমি যদি এরকম লেখো যে এরকম সংখ্যাটা লেখো, হ্যাঁ, আচ্ছা 3, তাহলে এখন দেখো শূন্যটা বাদ যাবে, তখন 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, 5 মানে 5 অঙ্কের হয়ে যেতে। 5 অঙ্কের তো বলে নাই, তোমাকে বলছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাই কি করতে হবে? জাস্ট এক্সচেঞ্জ করতে হবে, অর্থাৎ জায়গাটা এক্সচেঞ্জ করতে হবে। 3টা শুরুতে দিবে, শূন্যটা পরে দিবে, তারপর বাকিগুলো সব ঠিক থাকবে। বাকিগুলো সব ছোট থেকে বড় করবা, অর্থাৎ ছোট থেকে বড় করবা, খালি শূন্যটা দ্বিতীয়তে দিয়ে দিবা। তাইলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এরকম। এবং কেন এটা দিবা সেটা কিন্তু এই জায়গায় কথাগুলো বলা আছে, এই কথাগুলো একটু পড়ে নিবা, তোমরাই বুঝবা এই কথাগুলো পড়লে, ঠিক আছে? তোমরা এই কথাগুলো একটু পড়ে নিবা যে কেন শূন্যটাকে তুমি সেকেন্ডে দিবা। তো আমি যেটা বুঝেছি সেটাই আর কি। এবার দেখো আন্তর্জাতিক গণনা একক। একক থাকবে পদ্ধতি, একক থাকবে, দশক থাকবে, শতক থাকবে, হাজার থাকবে, মিলিয়ন থাকবে, বিলিয়ন থাকবে। এখানে কথা আছে একক, একক এককই নর্মাল, আমরা স্থানীয় পদ্ধতি। তারপর হচ্ছে শতকেও শতক, সরি দশকেও আমরা এটা ধরলাম, শতকেও। আর হাজারে 3টা অঙ্ক নিয়ে হবে। কয়টা অঙ্ক? 3টা। তাহলে হাজারে 3টা অঙ্ক, মিলিয়নে 3টা, বিলিয়নে 3টা, মনে রেখো এটা। তো এখন আমরা একটা জিনিস করব, এখানে আমরা তুলনা করব, তাইলে আমরা বুঝতে পারবো যে আসলে 3টা বলতে কী বুঝাইছে। একক, দশক, শতক, এই যে এখানে যে হাজারটা আন্তর্জাতিক পদ্ধতি, সেই হাজারটা বেসিক্যালি এখানে 3টা লিখছি মানে কি? এখানে 3টা লিখছি মানে হচ্ছে তোমার 3টা ঘর, স্থানীয় অঙ্কের 3টা ঘর খাইছে। কীভাবে খাইছে? স্থানীয় অঙ্কে তোমার হাজার ছিল শতকের পরে, সেই ঘরটা ওই হাজারের ভিতরে গেছে, এই একটা এক। তারপরে হাজার, একক, দশক, শতক, হাজার অযুত ছিল, সেই অযুতটাও হাজারের ঘরতে গেছে, এই যে দেখো আরেকটা এক। আর লক্ষটাও হাজারের ভিতরে গেছে, এই যে দেখো আরেকটা এক। তারপরে দেখো নিযুতার কুটি ছিল, সেই নিযুতার কুটির ক্ষেত্রে আর তো বাকি কিছু নেই স্থানীয়তে, তাই না? নিযুতার কুটির পরেও আরেকটা সংখ্যা মিলিয়নে যাবে, ঠিক আছে? তারপরে কি বিলিয়নে আবার 1 2 3, বাকিগুলো সব বিলিয়ন। আচ্ছা, এইখানে আমরা এটা আরও একটু ভালোভাবে বুঝতে পারবো, কারণ আমাদের এখানে অঙ্কপাত তেমন একটা করতে আসে না যে তুমি আন্তর্জাতিক পদ্ধতিতে অঙ্কপাত করো, এরকম আসে না। আমাকে যেটা আসে সেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লিখতে আসে, তাই না? আচ্ছা, ওইটা আমরা পরে দেখতেছি, ওইটা আমরা ওই যে এখানে যেটা আছে সেটা দিয়ে আমরা করে দিব। আমরা এখানে 2টা সূত্র শিখি। 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান সমান 100 কোটি। মাথায় থাকবে? থাকবে মাথায়? 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ, আর 1 বিলিয়ন সমান সমান 100 কোটি। এখন আমাকে বলছে যে এটাকে কথায় লিখতে রে বাবা, কথায় লেখা খুব সহজ। একক, দশক, শতক, হাজার কি এই 3টা মিলে 432,000, বুঝেই যেতেছে। তারপরে 3টা মিলে কি? হ্যাঁ, আমি আবার বলি, এরকম যদি ভাঙো, কমা আগে বসাও। আচ্ছা, আন্তর্জাতিক পদ্ধতিতে কমা হচ্ছে সব 3 ঘর পরপর, এটা 3 ঘর, এটা 3 ঘর, এটা 3 ঘর, এটা 3 ঘর, মানে 3 ঘর পরপর কমা। আমি আবার বলতেছি আন্তর্জাতিক পদ্ধতিতে 3 ঘর পরপর কমা। আন্তর্জাতিক পদ্ধতিতে কোনো প্রথমে 3 ঘর তারপরে 2 ঘর না, আন্তর্জাতিক পদ্ধতিতে সবসময় 3 ঘর পরপর কমা। কি বলছি কথা? ধরো আন্তর্জাতিক পদ্ধতি কি সবসময় 3 ঘর পরপর কমা, কারণ দেশীয় পদ্ধতিতে প্রথমে ডান থেকে বায়ে 3 ঘর, তারপরে কিন্তু 2 ঘর পরপর ছিল। আর আন্তর্জাতিক পদ্ধতিতে সবসময় 3 ঘর পরপর কমা। এখন আমরা একটু জিনিস বুঝি, আন্তর্জাতিক পদ্ধতিতে যদি সব সময় 3 ঘর পরপর কমা হয়, এখানে একটা নর্মাল জিনিস বুঝো। এই জায়গায় আমরা কিন্তু শিখছিলাম, এই যে এইটার সাথে একটু তুলনা করি। একক হচ্ছে প্রথম সংখ্যাটা একক, তাহলে 4 হচ্ছে একক। দশকের ঘরেও 0 আর শতকের ঘরেও 0। হাজার কিন্তু 3টা সংখ্যা নিয়ে, তাহলে হাজার এই 3টা সংখ্যা নিয়ে 432,000, তাহলে 432 কি হাজার, 432,000। দেখো এই যে আমরা এখানে কিন্তু লিখছি 432,000, আর এককের ঘরে 4 ছিল, 4 কিন্তু লিখছি। তারপরে 3টা মিলায় কি
তারপরে 3টা মিলে হচ্ছে মিলিয়ন, তাহলে 340 মিলিয়ন, তাহলে লিখবো 340 মিলিয়ন। তারপরে 3টা মিলে কি, তারপরে 3টা মিলিয়ন কিন্তু বিলিয়ন, তাহলে 204 বিলিয়ন, 204 বিলিয়ন। হয়ে গেল কিন্তু, ইজি কিন্তু, হ্যাঁ একদম সহজ। সূত্রটা মনে ছিল? 6 নম্বর উদাহরণ কিন্তু সূত্র দিয়ে। 5 মিলিয়নে কত লক্ষ? তাহলে 1 মিলিয়নে যদি 10 লক্ষ হয়, 5 মিলিয়নে 5 দিয়ে গুণ করলে 50 লক্ষ। 1 মিলিয়নে যদি 10 লক্ষ হয়, 5 মিলিয়নে কী হবে? অবশ্যই 5 দিয়ে গুণ হবে 10কে, তাহলে আমাদের 50 লক্ষ হয়ে গেল। 500 কোটিতে কত বিলিয়ন? তাহলে 100 কোটিতে 1 বিলিয়ন, তাহলে 1 কোটিতে অবশ্যই কি, যদি ঐকিক নিয়ম করে থাকি আমরা, ঐকিক নিয়ম করলে 1/100, তাই না? তাহলে 1/100। এখন বুঝো 1/100। এখন বুঝো তাহলে 500 কোটিতে, 500 কোটিকে আমরা কি করব? 500কে আমরা 100 দিয়ে ভাগ করব। 500কে আমরা 100 দিয়ে ভাগ করব, অর্থাৎ 500 যদি জায়গায় হয় ঐকিক নিয়মে, তাহলে 500 দিয়ে 100কে ভাগ করলে 5, তাহলে 5 বিলিয়ন। তাহলে 500 কোটিতে 5 বিলিয়ন, কমন সেন্স, একদম কমন সেন্স। আরও যদি সহজভাবে করতে, এই লাইনটার দরকারই ছিল না, এই লাইনটা বাদ মনে করো, এই লাইনটা বাদ, হ্যাঁ এই লাইনটার কোনো দরকার নেই, ক্লিয়ার? এই লাইনটা কেটে দিলাম। তো তুমি এখানে কি করবা? তুমি এখানে লিখবা 100 কোটি সমান সমান 1 বিলিয়ন, 500 কোটি, তাহলে 500 কোটিকে 100 কোটি দিয়ে ভাগ করবা, তাইলে এই বিলিয়নে রূপান্তরিত হয়ে যাবে 5 বিলিয়ন। কত বিলিয়ন? 5 বিলিয়ন। 100 কোটি সমান সমান 1 বিলিয়ন, 500 কোটি সমান সমান, তাহলে 500 কোটিকে 100 দিয়ে ভাগ করবা, তাহলে কত হয়ে গেছে? 5 বিলিয়ন। কত বিলিয়ন? 5 বিলিয়ন। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি প্রথম হইলেও তোমাদের বুঝতে সহজ হওয়ার কথা। আমরা এর পরের যে অংশটা আছে অঙ্ক, সেখানে আমরা কিন্তু এই অনুশীলনীর অঙ্কগুলো একে একে নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আবারও পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।